শুভ সন্ধ্যা ফ্রেন্ডস, একটু কথা বলবো আজকে। Am I audible? Am I audible? Am I audible? Yes, this is a lag period. Definitely there is a lag period. আমি শুরু করছি। Am I audible? Possibly I am audible. Lag period. Yes, this is lag period. আজ বিদ্যাসাগরের শুভ জন্মদিন। Sushant Chatterjee, good evening, sir. You are audible. Okay, thank you. I think in the behind there is a humming of my fan. In this room, the AC is not properly working. Though this is on, that's why আমি ফ্যানটাকে অন করে রেখেছি, এসিকে অন করে রেখেছি। শব্দ হচ্ছে একটা হামিং না, তা সত্ত্বেও আই থিঙ্ক আই এম অডিবল। সুশান্ত বাবু, আই এম অডিবল? হোপ আই এম অডিবল। আজকে আমি বলবো বিদ্যাসাগর জন্মদিন, শুভ জন্মদিন। বিদ্যাসাগরের জন্ম 26th, নট ডিস্টার্বিং, ওকে। জন্ম 26 সেপ্টেম্বর 1820, 1820। মৃত্যু 29 জুলাই 1891, অর্থাৎ 71 বছর বয়সে উনি মারা গেছেন। 71 বছর বয়সে ওনার তিরোধান হয়ে গেছে। অর্থাৎ আজকে আমরা পালন করছি ওনার 197তম জন্মদিন। 197 জন্মদিন। ওনার বাড়িটা একটু বলে রাখি, অনেকে জানেন আপনারা, তবু একটু বলে রাখি। জন্মস্থানটা বীরসিংহ। বীরসিংহটা হচ্ছে একদম মেদিনীপুর ডিস্ট্রিক্টের নর্থ ইস্ট অ্যাঙ্গেল, ঈশান কোণে, একদম নর্থ ইস্ট অ্যাঙ্গেল, ঈশান কোণ, নর্থ ইস্ট অ্যাঙ্গেল। অ্যাডজয়নিং, এই এরিয়াটা অ্যাডজয়নিং হাওড়া অন দ্য ইস্ট, যেখানে জন্ম রামমোহন রায়ের। জাস্ট অ্যাডজয়নিং টু দ্য নর্থ হুগলি, যেখানে জন্ম কামারপুকুর শ্রীরামকৃষ্ণ। আর একটু বাঁয়ে টুয়ার্ডস দ্য ওয়েস্ট, অ্যাডজয়নিং বাঁকুড়া, শ্রী মায়ের জন্ম। চারজন একদম মহান ব্যক্তির জন্ম, যারা বাংলার নবজাগরণ তথা ভারতের নবজাগরণের পথিকৃৎ, যারা বিদ্যাসাগর ওদিকে, রামকৃষ্ণ, শ্রীমা, রামমোহন, বিদ্যাসাগর। এই তো আজকে অনেকে অনেক কিছু আলোচনা করবে। আমি আলোচনা করব কয়েকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমি এই বিদ্যাসাগর সম্বন্ধে সুরেন্দ্রনাথ বাড়ুজ্যে তার যে বিখ্যাত বই ইন্ডিয়ান মেকিং, নেশন ইন মেকিং, তার বইটার নাম হচ্ছে নেশন ইন মেকিং। এইখানে উনি কি লিখে রেখেছেন সবটা বলা সম্ভব নয়, একটু রেফারেন্স দেব। আর আচার্য পিসি রায়, তার অটোবায়োগ্রাফি লাইফ অ্যান্ড এক্সপিরিয়েন্স অফ এ বেঙ্গলি কেমিস্ট, প্রফুল্লচন্দ্র রায়, তার ভলিউম 1, সেখানে বিদ্যাসাগর উনি কি লিখে গেছেন একটু রেফারেন্স দেব। আর ঐতিহাসিক আর.সি. মজুমদার, তার লেখার মধ্যে রেনেসান্স ইন্ডিয়াতে 19th সেঞ্চুরি, ওখানে কি লিখে গেছেন একটু রেফারেন্স দেব। আর
শেষে রেফারেন্স দেব সুভাষচন্দ্র তার ইনকমপ্লিট অটোবায়োগ্রাফি ইন্ডিয়ান ফিলিম, যেটা অরিজিনাল ইংরেজিতে, সেইখানে উনি কি বলে গেছেন, আর সেই সঙ্গে একটু বাংলা করে বলবো ভারত পথিক ওই ইন্ডিয়ান ফিলিমের যে বাংলা অনুবাদ ওখান থেকে একটু পড়ে শোনাবো। আমি এই বলে আজকে আমি শুরু করছি। আমি প্রথমেই যাচ্ছি একদম, আর আরেকটা উদ্দেশ্য হচ্ছে এই কথাগুলোর আজকাল উদ্দেশ্য হচ্ছে যে একটা জিনিস এখন এই বাংলায় বিদ্যাসাগর সম্বন্ধে আলোচনা করার সময় কিছু কিছু রাজনৈতিক গোষ্ঠী বা দল যেটা প্রচার করে থাকে যে বিদ্যাসাগর নাস্তিক ছিলেন, ধর্ম মানতেন না, আর উনি আর রামকৃষ্ণ সঙ্গে ওনার যে কথোপকথন তার একটা ব্যাখ্যা দেয়। আর একটা জিনিস বলার চেষ্টা করে দেখবেন, এই গোষ্ঠীগুলো, এই পলিটিক্যালি মোটিভেটেড গোষ্ঠীগুলো বিদ্যাসাগর সম্বন্ধে আলোচনা করতে গিয়ে একটা জিনিস বারে বারে চিৎকার করে বলে তাদের পলিটিক্যাল এজেন্ডার জন্য, যে এই যে ভারত সরকার আজকে সংস্কৃতিটাকে আবার গুরুত্ব দিয়ে তুলে আনছে, এটা হিন্দুত্বের এজেন্ডা, এটা খুব অর্থোডক্স আইডিয়া, এটা কি ব্যাকওয়ার্ডনেস, এটা হিন্দুত্বের আইডিয়া, এটা বিজেপির পলিটিক্যাল এজেন্ডা। এগুলো আমাকে শুনতে হয়েছে মিটিংয়ে বসে। তো তার উত্তর দেব আমি আজকে একদম এই যে বইগুলো উল্লেখ করেছি এইগুলো থেকে উত্তর দেব। আমার উত্তর যা দেওয়ার সেটা দিয়েছি, আমি এইখান থেকে উত্তর দেব। আমি একদম আচার্য পিসি রায়ের কথায় উত্তর দেব আজকে। আমি তার আগে আমি শুরু করছি। আমি এস.এন. ব্যানার্জি, আমি বইগুলো আমি নেশন ইন মেকিং, স্যার সুরেন্দ্রনাথ ব্যানার্জি। বিদ্যাসাগর একটা জিনিস দেখছি, মনে রাখবেন ভারতবর্ষের প্রথম আইসিএস কে মনে আছে? প্রথম আইসিএস ঠাকুরবাড়ির ছেলে, রবীন্দ্রনাথের বড় বড়দা, প্রথম আইসিএস। হি ওয়াজ অ্যাপয়েন্টেড ইন মহারাষ্ট্র when Gujarat was part of Maharashtra. আর সেকেন্ড আইসিএস নামটা মনে আছে আপনাদের? সেকেন্ড আইসিএস সুরেন্দ্রনাথ ব্যানার্জি, second ICS, but he could not continue as ICS. He was dismissed from service, from civil service, while in service in Bengal, in Kumilla, I think oh no, Sylhet, in Sylhet, he was in service in Sylhet as magistrate. He was dismissed. তারপর উনি কলকাতায় ফিরে এসেছিলেন এবং অলমোস্ট বেকার ছিলেন, কোনো কাজ পাচ্ছিলেন না। এই সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলকাতার বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে সুরেন বাড়ুজ্যের একটা স্পিচ শোনেন ইন ইংলিশ, অসাধারণ বক্তব্য রাখতেন। তো এইটা শুনে সুরেন বাড়ুজ্য খুব সত্যেন্দ্রনাথ ঠাকুর, এবং এই যে and Vidyasagar was impressed by that speech in English. তারপরে উনি অফার করলেন, বিদ্যাসাগর উনি অফার করলেন যে তুমি আমার ইনস্টিটিউটে জয়েন করো। আমার ইনস্টিটিউট মানে তোমার ওনার বিদ্যাসাগরের যে ইনস্টিটিউট, যেটা মেট্রোপলিটন ইনস্টিটিউট, মেট্রোপলিটন ইনস্টিটিউট ইজ ক্রিয়েশন অফ বিদ্যাসাগর অ্যাজ ইংলিশ টিচার। উনি জয়েন করলেন যে আমি তো তোমাকে তোমার আইসিএস এর ইকুইভ্যালেন্ট বানিয়ে দিতে পারবো না, অ্যাটলিস্ট হাফ। আমি পরে কথা বলবো, 1 ঘন্টা পরে। আইসিএস এর হাফ মাইনে তাতে তিনি কাজ করছেন, কিন্তু পরবর্তীকালে অবশ্য যেটা একটু মনোমালিন্য হয়েছিল, সিটি কলেজ তৈরি হওয়ার পরে সুরেন বাড়ুজ্য সিটি কলেজে জয়েন করেছিলেন
অ্যাজ পার্ট টাইম লেকচারার ইন ইংলিশ। সেইখানে বিদ্যাসাগর আপত্তি করেছিলেন যে তোমার এই মাইনে বাড়িয়ে দিচ্ছি, তোমাকে এখানে ফুল টাইম থাকতে হবে। বাট সুরেন বাড়ুজ্জে ওখান থেকে বেরিয়ে গেছিলেন। হ্যাঁ, এটা 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 নেশন ইন মেকিং এই বইয়েই আছে। আচ্ছা, এবার আসছি আমি আমি কয়েকটা জায়গায় একটু কোট করব। আমি কোট করব এসএন ব্যানার্জি হ্যাঁ, এসএন ব্যানার্জি তার বইয়ের, কারণ এগুলো অথেন্টিক জায়গাগুলো একটু পড়ে শুনিয়ে বা 72। হ্যাঁ হ্যাঁ, আমি একটা স্ট্যান্ডা পড়ছি। Soon after, Pandit Ishwarchandra Vidyasagar offered me an appointment as professor of English in Metropolitan Institute, which I accepted. My speech had already made me popular with the students and helped me, I think, to get the appointment. The salary was small, rupees 200 a month, less than half of what I had been getting as assistant magistrate, but I was glad that I had something to do and that it afforded me an opportunity of which I took the fullest advantage. I sought by every possible means in my power to kindle in the young the beginnings of public spirit and to inspire them with a patriotic ardor, fruitful of good to them and to motherland. In the lecture room I attended to my immediate duties as professor, but I felt that I had a higher call. The Students' Association had already been organized. I became the most active member and urged the establishment of a branch of associations in different colleges as feeder institutions. এই যে বললাম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, এই স্টুডেন্ট অ্যাসোসিয়েশন মনে রাখবেন তৈরি করেছিলেন আনন্দমোহন বোস। হি ইজ দ্য ফাউন্ডার অফ দি স্টুডেন্টস ইউনিয়ন। ইন্ডিয়াতে প্রথম স্টুডেন্টস ইউনিয়ন তৈরি হয়েছিল। আমি গতকাল আনন্দমোহন বোস সম্বন্ধে কিছু কথা বলেছি। স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আনন্দ বোস। এবার আমি এবার এখান থেকে আর এবার আসছে আরেকটা পেজ 73, হ্যাঁ 74, ইয়েস পেজ নাম্বার 74। এবং after City College then he joined the City College. I have mentioned Indian Association, yes, but Indian Association, the first political all India political body is not Congress. First all India political body, political organization is Indian Association, having branches in different provinces of the country. এবার এই যে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, এখানেও কিন্তু বিদ্যাসাগরের অবদান, টু স্টার্ট উইথ বিদ্যাসাগরের অবদান। যেমন অ্যাসোসিয়েশনে যেমন আনন্দমোহন বোস অ্যাজ সেক্রেটারি এবং সুরেন্দ্রনাথ অ্যাজ প্রেসিডেন্ট, এবং বিগিনিংয়েও কন্ট্রিবিউশন অফ বিদ্যাসাগর। এবার আমি এই বইটা সুরেন্দ্র ব্যানার্জি, এই বইটা আমি এখন এবার রেখে দিচ্ছি। এবার যাচ্ছি আমি নেক্সট বইটাতে, রেনেসান্ট ইন্ডিয়া অফ প্রফেসর আর.সি. মজুমদার। রেনেসান্ট ইন্ডিয়া অফ আর.সি. মজুমদার, দ্যাট ইজ ইয়েস রেনেসান্ট ইন্ডিয়া আর.সি. মজুমদার, 19th century। এখানে he has repeatedly mentioned in this volume Vidyasagar, page 75 and 90, page 75, yes 75, yes I am reading page 75.
Another important landmark in the gradual improvement of the lot of Hindu women was the legalization of the remarriage of Hindu widows. Remarriage of Hindu widows. Although ancient Hindu scriptures sanctioned such marriage in certain circumstances, the law and practice gradually came into disuse, and even a man like Ram Mohan Rai definitely opposed its reintroduction on the ground that it was an universal practice or custom among the upper class Hindus, but it was an orthodox Brahman Pandit Ishwar Chandra Vidyasagar, whose unwearied and almost lifelong effort led to the passing of a legislation sanctioning it, Hindu Widows Remarriage Act of 1856. It must be noted, however, that in spite of the act, the remarriage of Hindu widows did not make any substantial progress in 19th century. 19th century তে এবার একটা জিনিস আমি বলি যে বিদ্যাসাগর সারা জীবনে যে পরিশ্রম করে যে প্রভূত টাকা ইনকাম করেছেন, তার বিপুল পরিমাণ এই রিম্যারেজে খরচ করেছেন, প্রচুর টাকা খরচ করেছেন, দেনা করে খরচ করেছেন। কারণ এই যে বাচ্চা বয়সে মেয়েদের বিয়ে দেওয়া অ্যাট দি এজ অফ 7 to 8 ইয়ার্স, 10 বছর 11 বছর বিধবা হয়ে যাওয়া, এই বাচ্চা মেয়েদের বিধবা হয়ে সারা জীবনের যে দুঃখ কষ্ট বেশ কাঁদিয়েছে, হ্যাঁ, সেইটা থেকে একদম জাতির মুক্তির প্রয়োজন। আর রিম্যারেজ অব দ্য হিন্দু উইডোজের উনি এটা নতুন কিছু না, উনি একদম শাস্ত্র ঘেটেই এটা উদ্ধার করেছেন। আমি পরে এটা উল্লেখ করব কোন শাস্ত্র থেকে উল্লেখ করেছেন, এবং এই জন্য দিনের পর দিন রাতের পর রাত উনি শাস্ত্র ঘেটেছেন। শাস্ত্র উনি সারা জীবনে শাস্ত্রের বাইরে একটা কাজও করেননি, শাস্ত্রের বাইরে একটা কাজও করেননি। এই যে কিছু লোক বলেন না উনি ধার্মিক ছিলেন না, উনি নাস্তিক ছিলেন, ধর্ম মানতেন না, এটা খুব ভুল ধারণা। আমি আবার বলছি, আমাদের ভারতবর্ষের প্রেক্ষাপটে, ইন দ্য ইন্ডিয়ান পার্সপেক্টিভ, ধর্ম ইজ ওয়ান থিং, বাট ওয়েস্টার্ন সিভিলাইজেশনের প্রেক্ষাপটে রিলিজন ইজ এ ডিফারেন্ট থিং। রিলিজন ইজ নট ধর্ম, রিলিজন means different. Religion means a group of faiths, a faith system with regimentation, a faith system with regimentation. ভারতবর্ষের যে প্রেক্ষাপট, সভ্যতার ধর্মের মিনিংটা আলাদা। এখানে যে জীবনের সূত্রমালাগুলো জীবনকে ধারণ করে, প্রকৃতিকে ধারণ করে, জীবন প্রকৃতিকে ধারণ করে, সেটাই ধর্ম, যা ধারণ করে। এর ব্যাখ্যা এবং এর আইডিয়াজ অফ ধর্ম ইজ ডিফারেন্ট ফ্রম দ্য আইডিয়া, দ্য কনসেপ্ট অফ রিলিজন ইজ দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। এই জিনিসটা আমাদের দেশের লোকেরা কেন এখনো বুঝছে না, বুঝি না। এই যে বিদ্যাসাগর নাস্তিক বলছে, বিদ্যাসাগরের কোন কাজটা ভারতবর্ষের শাস্ত্রসম্মত নয়? কোন কাজের জন্য তিনি শাস্ত্র খুঁজে তার বিধান খুঁজে দেখাননি? ইভেন বিধবা বিবাহের জন্য একদম পরিষ্কার, যে পরিষ্কার এবং বিধবা বিবাহের পরীক্ষার এবং অনেকের বিধবা বিবাহের জন্য এবং পুনর্বিবাহের জন্য অনেকগুলো সাবক্লজ খুঁজে বের করেছেন শাস্ত্র থেকে। বিধবা, অল্প বয়সে বিধবা, এবং যেখানে স্বামী ক্যানট প্রডিউস দ্য চাইল্ড, স্বামী যেখানে লম্পট, মাতাল, এই সমস্ত ক্ষেত্রে উনি রিম্যারেজের বিধান দিয়েছেন, কারণ এগুলো শাস্ত্রেই লেখা আছে। আচ্ছা, এবার আসছি, এটা আমি আরসি থেকে পড়লাম। এইবার এই রিম্যারেজ নিয়ে এত পরিশ্রম, এত ডেডিকেশন আর কেউ দেখাননি। এই উইডোজ রিম্যারেজ নিয়ে উনি জীবনের অনেক কিছু টাকা, অর্থ এবং পরিশ্রম দিয়েছেন। তার জীবৎকালে সেটা খুব বেশি এবং মানুষকে ঠকিয়েছে, অনেক ক্ষেত্রে ঠকিয়েছে।
তার ফলটা অনেক পরে সমাজ পেয়েছে। এবার তারপর আরেকটা পেজ খুঁজছি আমি, 90, পেজ নাম্বার 90, আর একটা দিক দেখিয়েছেন। এবং আরেকটা দিক, ইন স্পাইট অফ দ্য insuspicious beginning of the college founded by Bethune about women education, his contribution is the education of girls and women, তার যে contribution, but in spite of an inauspicious beginning, the college founded by Bethune, known at first as Hindu Girls College and then at the Bethune College, turned out to be the most important institution for the higher education of women in Bengal, a position which it occupies till today. Next to Bethune, the name of Ishwar Chandra Vidyasagar stands foremost in the early history of the college. He was appointed by Bethune the honorary secretary of the college in 1850. অর্থাৎ আবার in the women's education, the contribution of Bethune of Vidyasagar in another area. Ishwar Chandra Vidyasagar was the only member. Pandit Ishwar Chandra Vidyasagar, এবার his fight against polygamy, when all the top heads of the Hindu community accepted polygamy as a practice, they were not eager to declare it illegal, and their argument was that polygamy is no more, is widely practiced. But still then Vidyasagar খুব একদম খুব এনার্জেটিক্যালি এটাকে একদম বেআইনি ঘোষণা করার জন্য উঠে পড়ে লাগলেন। এবং এ নিয়ে সে সময়ের গভর্নর যে কমিশন করেছিল, এক্ষেত্রে মেজরিটি বলেছিল এই নিয়ে যে হিন্দু সমাজে পলিগামি থাকবে কি থাকবে না, এ নিয়ে ব্রিটিশ সরকারের চিন্তা করার দরকার নেই। তার কারণ এটা আমাদের হিন্দু প্র্যাকটিস, এ নিয়ে সরকার মাথা ঘামানোর প্রয়োজন নেই। এটা হিন্দু সমাজ তার বিবর্তনের সঙ্গে সঙ্গে তার ধর্মগুরুরা সেটা ঠিক করে দেবে, কি ভালো কি মন্দ, ব্রিটিশ সরকারের নাক গলানোর প্রয়োজন নেই। মেজরিটির আর্গুমেন্ট ছিল। আর যেহেতু সিস্টেমটা আস্তে আস্তে এখন অনেক দুর্বল হয়ে গেছে, এখন আর পলিগামি ইজ নট ব্রডলি প্র্যাকটিস। কিন্তু এই জায়গাটা দিস থার্ড ইন্ডিয়ান মেম্বার, all members including Joy Krishna Mukherjee also held that the state should not interfere in this matter, but Pandit Ishwar Chandra Vidyasagar was the only member of this committee to submit the note of dissent. He maintained that the evils were not greatly exaggerated, and the decrease of these evils was not sufficient to do away with the necessity of legislation. He was therefore in favor of passing a declaratory law. The Secretary of the State decided against any legislation. কিন্তু এটা চাইলেন যে এটা একটা ল এনাক্ট হোক। এবার নেক্সট আসছি, পেজ নাম্বার 90, Hindu widows, polygamy. These are his fights in different plane, and then in this volume his contribution to Bengali literature. He has mentioned elaborately in this volume the contribution of Bengali literature. এই বেঙ্গলি লিটারেচার সম্বন্ধে একটা জায়গায় একটু 92 তারপর একটা জায়গায় যেটা হচ্ছে যে আসছি পরে বলবো, একটা কথা বলা হয় যে সংস্কৃত থাকার দরকার নেই, একটা কথা প্রায়ই বলা হয়। আচ্ছা, একটা জিনিস
বিদ্যাসাগর কি সংস্কৃত না পড়াশুনো করলে, সংস্কৃত থেকে বাংলা ভাষায় ভলিউমসগুলোকে কনভার্সন না করলে বিদ্যাসাগরের জন্ম হতো কি? সংস্কৃত না পড়াশুনো করলে নরেন কি স্বামী বিবেকানন্দ হতে পারত? সংস্কৃত সাহিত্য না পড়লে রবীন্দ্রনাথ কি কবিগুরু হতে পারতেন? কারণ স্বামীজির সব বেদান্ত অরিজিনাল ইন সংস্কৃত, কবিগুরুর সমস্ত উপনিষদ অরিজিনালি ইন সংস্কৃত। তাহলে সংস্কৃতকে এত ঘৃণা করার কি আছে? এটা পরে আবার আলোচনা করব। আমি রেনেসান্স ইন্ডিয়া, এ কন্ট্রিবিউশন অফ বিদ্যাসাগর টু ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি লিটারেচার। কারণ বর্ণমালা একদম বাংলার যে বর্ণমালা একদম মডিফিকেশন করে অলমোস্ট কোডিফিকেশন করা সিম্পলিফাইড ওয়েতে, এটা বিদ্যাসাগরের বই না পড়লে তো আর বাংলা অ্যালফাবেট, বাংলা ভাষা শেখা যাবে না। এবার আসছি আমি, হ্যাঁ, ও পেজ নাম্বার 163, yes 163, page number 163, yes, of the Renaissance India, 163, 163, 163, yes, 163, yes। একটা জায়গা পড়ি। এবার বিদ্যাসাগরের যে রোল, মানে বিপ্লবী চরিত্র, যে নীল দর্পণ দেখে কিভাবে উত্তেজিত হয়ে উঠেছিলেন, সেইটা প্রফেসর আর.সি. মজুমদার। এবং আমি এই যে একটা জিনিস পড়েছিলাম, যে এই যে দীনবন্ধু মিত্রের নীল দর্পণ, এই নীল দর্পণের ইংরেজি অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত, এবং তার প্রেরণা ছিলেন কিন্তু এই বিদ্যাসাগর। দি প্ল্যান্টার্স, তখন তো দি প্ল্যান্টার্স resorted to all kinds of legal and illegal means to force the riot to agree to the contract and sometimes even got the signature of the on blank papers. মানে farmers are being compelled to plant, indigo cultivation was compelled by the Britishers. An imperishable record of the tyranny of the indigo planters has been preserved in the drama Nil Darpan by Dinobandhu Mitra, and the story goes that Pandit Ishwar Chandra Vidyasagar was so moved by the actual performance of the drama on the stage that he threw his slippers at the man who was acting the part of the planter. And also his contribution to development of Bengali literature. Then I will come to the volume. Last I will go to Indian Pilgrim and Bharat Pothik. Now I will go to Acharya P.C. Rai, his volume Life and Experience of Bengali Chemist, page 46. After coming to Calcutta in school days, Prafullo Chandra Rai was admitted to this metropolitan college, institute established by Vidyasagar. That is page number 46. Yes, I am quoting from Acharya P.C. Rai. I took my admission into the Metropolitan Institute of Pandit Ishwar Chandra Vidyasagar, the college department of which has recently been opened. This was the first bold experiment in India
of making high education as cheap as secondary education. The fee in this college was the same as in the school, namely rupees 3. More than one reason determined my choice of Vidyasagar's college. In the first place, the Metropolitan Institution was a national institution and something we could look upon as our own. That means this institution was not a British made institution. In the second place, Surendranath Banerjee, who was almost the god of our idolatry, as professor of English, prose literature, and Prasanna Kumar Lahiri, a distinguished pupil of the Presidency College, a learned Shakespearean scholar, was professor of poetry. I took care, however, to attend lectures of chemistry in first arts course and on both chemistry and physics in the Bachelor of Arts course at Presidency College. As the external student, chemistry was then a compulsory branch in the FA course. Mr. afterwards Sir Alexander Pedler was the first rate hand in experiments. His manipulative skill was of high order. I began almost unconsciously to be attracted to this subject of science, to this branch of science, that is chemistry, and subsequently his number one love became chemistry. But his career, student career, Bacharya P.C. Rai started in Metropolitan Institute of Ishwar Chandra Vidyasagar. This is one type of homage of Acharya P.C. Rai to Vidyasagar. 146, then 145, literature of translation. Yes, here I will, the contribution of Vidyasagar in Bengali literature. Yes, 145, 146. Yes, I am reading. There is a good narrative of this contribution of Vidyasagar to Bengali literature in writings of R.C. Majumdar. Either I am reading it from the volume of Acharya P.C. Rai. Ishwar Chandra Vidyasagar. Yes, if one studies the history of modern Bengali literature from its formative stage under William Carey and the school he founded down to the 50s of the last century, one cannot but be struck with the fact that by far the larger number of books were mere translations from the copious rich English authors and few from Sanskrit, Persian and Urdu. Ishwar Chandra Vidyasagar earliest Ishwar Vidyasagar's earliest Betal Panchavinshati was based upon a Hindi version, and his somewhat later and more mature works Shakuntala and Sitar Banabas, Exile of Sita, were adaptations from the Sanskrit masterpieces of Kalidasa and Bhavabhuti, while his Kathamala was based upon Ashopa's fables. His Jivan Charchita biography was almost a literal rendering of Chambers' biography. That 46 translations. A good number of the writings of Vidyasagar is translation from Sanskrit, some from English, yes, and from Parsi and Urdu there is the contribution of Ram Mohan Rai.
Then I will come to the Bharat Pothik and Indian Pilgrim. Let me read first Bharat Pothik in Bengali. Then I will read an important area from in English from Indian Pilgrim, which is original writing of Subhash Chandra, the incomplete autobiography. Yes. His homage to Vidyasagar. I am reading. Yes. I পড়ছি. How much time it is? Oh. অবশ্যই সাংস্কৃতিক বিপ্লব যে শুধু ব্রহ্ম সমাজেই নিষিদ্ধ ছিল তা নয়। যারা ব্রাহ্মদের সমাজদ্রোহী বা ধর্মবিরোধী বলে মনে করতেন তারাও স্বদেশের প্রাচীন সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করার জন্য উৎসুক হয়ে উঠেছিলেন। পাশ্চাত্য সংস্কৃতির সঙ্গে সমতালে চলার জন্য ব্রাহ্ম এবং অন্যান্য প্রগতিপন্থী সম্প্রদায় যখন পাশ্চাত্য সভ্যতার সার জিনিসগুলি আহরণ করতে ব্যস্ত, তখন অধিকতর গোঁড়া সম্প্রদায়ের লোকেরা হিন্দু সমাজের মহিমা কীর্তন করতে ব্যগ্র হয়ে পড়লেন এবং প্রচার করতে লাগলেন যে হিন্দু সমাজের সবই অভ্রান্ত। এমনকি এরা এও দাবি করলেন যে পাশ্চাত্য সভ্যতা যেসব নতুন নতুন বৈজ্ঞানিক আবিষ্কার নিয়ে আজ গর্ব করছে সেসবই ভারতের প্রাচীন মুনি ঋষিরা বহুদিন আগেই আবিষ্কার করে গেছেন। এইভাবে পাশ্চাত্য সভ্যতার সঙ্গে সংঘর্ষের ফলে অত্যন্ত গড়োয়া সম্প্রদায়ও কর্মতৎপর হয়ে উঠেছিলেন। এদের মধ্যে অনেকেই সাহিত্যিক হিসেবে যথেষ্ট নাম করেছিলেন, যেমন শশধর তর্ক চূড়ামণির নাম তার মধ্যে সবচেয়ে বিখ্যাত। কিন্তু এদের রচনার প্রধান উদ্দেশ্যই ছিল খ্রিস্টান মিশনারিদের প্রভাব খর্ব করে হিন্দু ধর্মের প্রচার করা। এ ব্যাপারে অবশ্য ব্রাহ্মদের সঙ্গে গোড়া পণ্ডিতদের মতৈক্য ছিল, কিন্তু অন্য সব ব্যাপারে তাদের মধ্যে কখনোই মতের মিল দেখা যায়নি। পুরাতন পন্থীদের সঙ্গে নতুনের, পণ্ডিতদের সঙ্গে পণ্ডিতদের সঙ্গে ব্রাহ্মদের সংঘর্ষের ফলে আর একটি নতুন মতের উদ্ভব হয়েছিল। এই নতুন মতের প্রধান সমর্থক হলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমি আবার পড়ছি। পুরাতন পন্থীদের সঙ্গে নতুনের, পণ্ডিতদের সঙ্গে ব্রাহ্মদের এই সংঘর্ষের ফলে আর একটি নতুন মনের উদ্ভব হয়েছিল। সেই নতুন মতের প্রধান সমর্থক হলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই মতের সমর্থকেরা প্রগতিপন্থী ছিলেন এবং তারা দেশীয় এবং পাশ্চাত্য সংস্কৃতির সমন্বয়ের সমর্থক ছিলেন, কিন্তু পাশ্চাত্য সংস্কৃতির ধারাকে মোটামুটি সমর্থন করলেও এরা কখনো হিন্দু সমাজ থেকে বিচ্ছিন্ন হতে রাজি হননি এবং প্রথম যুগের ব্রাহ্মদের মতো পাশ্চাত্য রীতিনীতির অন্ধ অনুকরণকেও সমর্থন করেননি। গোড়া পণ্ডিত রূপে শিক্ষিত হলেও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পাশ্চাত্য বিজ্ঞান ও সংস্কৃতির একজন প্রধান সমর্থক ছিলেন। তার মহানুভবতা এবং সমাজ সংস্কারের প্রচেষ্টা তো সর্বজনবিদিত। এছাড়া আধুনিক বাংলা গদ্যের জনক হিসেবেও বাংলা সাহিত্যে তার স্থান সুপ্রতিষ্ঠিত। কিন্তু এত প্রগতিপন্থী হলেও বিদ্যাসাগর ব্যক্তিগত জীবনে চিরকাল অত্যন্ত নিষ্ঠাবান পণ্ডিতের মতো অনাড়ম্বর জীবন যাপন করেছেন। বিধবা বিপ্লবের সপক্ষে তুমুল আন্দোলন করে তিনি রক্ষণশীল সম্প্রদায়ের বিরাগভাজন হয়েছিলেন, কিন্তু তিনি প্রমাণ করেছিলেন যে বিধবা বিবাহ সম্পূর্ণ শাস্ত্রসম্মত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে মানসিক উদারতা, যে মানব হিতৈষণার প্রতিভাস্বরূপ ছিলেন ধর্মে এবং দর্শনে, তার প্রকাশ পেয়েছিল রামকৃষ্ণ পরমহংসদেবের এবং তার সুযোগ্য শিষ্য স্বামী বিবেকানন্দের মধ্যে। 1902 সালের স্বামী বিবেকানন্দ মারা গেলে এই আধ্যাত্মিক আন্দোলন ধারা বহন করার ভার পড়ল অরবিন্দ ঘোষের উপর। আমি এখানে
এটা এটা বলতে পারেন দিস দ্য হোমেজ অফ সুভাষচন্দ্র টু বিদ্যাসাগর। কারণ অনেকে বিদ্যাসাগর সম্বন্ধে অনেক রাজনীতিবিদ অনেক ফ্লাওয়ারি কথাবার্তা বলে গেছে, কিন্তু এরকম একদম একদম মেটেরিয়াল পয়েন্টে কথা বলা, আমি এইরকম ন্যারেটিভ আমি কোথাও পাইনি, এরকম মেটেরিয়াল পয়েন্টে কথা বলা। এবার আসছি আমি, আর কবিগুরু রবীন্দ্রনাথ বলুন আর মাইকেলই বলুন, তারা সাহিত্যিক, একজন দার্শনিক সাহিত্যিক, তাদের সাহিত্যের মধ্যে অনেক সাহিত্যিক গুণ থাকবে, কিন্তু এনার লেখার মধ্যে একজন উনি পলিটিশিয়ান, তার লেখার যে বাঁধন, এই বাঁধন লেখা আমি এরকম বিদেশে কোথাও পাইনি। এবার আমি আসছি এবার ওনার অরিজিনাল লেখা থেকে, এবার এটা পড়ে শুনিয়ে দিলাম। অরিজিনাল লেখাটা ইংরেজিতে, এটাও শুনুন। The cultural awakening was not confined to the Brahmo Samaj. However, even those who regarded the Brahmos as too heretical, revolutionary, or iconoclastic were keen about the revival of the indigenous culture of India, while the Brahmos and other progressive sections of the people replied to the challenge of the West by trying to assimilate all what is good in Western culture, and more orthodox circles responded by justifying whatever there was to be found in Hindu society, and by trying to prove that all the discoveries and inventions of the Western world were known to the ancient sages in India. Thus the impact of the West roused even the orthodox circles from their self-complacency. There was a great deal of literary activity among them, and they produced able men like Shashodhar, Torka, Churamani, but much of their energy was directed towards meeting the terrible onslaughts on the Hindu religious coming from the Christian missionaries. In this there was a common ground between the Brahmos and the Orthodox Pandits, though in other matters there was no love lost between them. Out of this conflict between the old and the new, between the conservative and the radicals, between the Brahmos and the Pandits, there emerged a new type of the noblest embodiment of which, আবার শুনুন, the noblest embodiment of which was Pandit Ishwar Chandra Vidyasagar. আমি আবার পড়ছি। Out of the conflict between the old and the new, between the conservatives and the radicals, between the Brahmos and the Pandits, there emerged a new type, the noblest embodiment of which was Pandit Ishwar Chandra Vidyasagar. This new type of Indian stood for progress and for synthesis of the Eastern and the Western culture, and accepted generally the spirit of reform which was abroad, but refused to break away from the Hindu society or to go too far in emulating the West, as the Brahmos were inclined to do at first. Ishwar Chandra Vidyasagar, for instance, was brought up as an orthodox Pandit because the father of modern Bengali prose became the father of modern Bengali prose and a protagonist of Western science and culture, and was a great social reformer and philanthropist. But till the last he stuck to the simple and austere life of an orthodox Pandit. He boldly advocated the remarriage of Hindu widows and incurred the wrath of conservatives in doing so, but he based his arguments mainly on the fact that the ancient scriptures approved of such custom. The type which Ishwar Chandra represented ultimately found its religious and philosophical expression in Ramakrishna Paramahansa and his worthy disciple Swami Vivekananda,
Swami Vivekananda died in 1902, and the religio-philosophical movement was continued through the personality of Aurobindo. Aurobindo did not keep aloof from politics. On the contrary, he plunged into the thick of it, and by 1908 became one of the foremost political leaders. In him, spirituality was wedded in politics. Aurobindo retired from politics in 1909 and devoted himself exclusively to religion, but spirituality and politics continued to be associated together in the life of Lokmanya Bal Gangadhar Tilak. Let me stop here today. Karan, some of the areas. Good evening, Shanto Babu, Arindam, Pranam, Dev Mallo, good evening, Satnath Thakur. Yes. Let me stop here today. Swami Vidyasagar, and in Bengal, at least in Bengal, Radhakrishnan should not be accepted as the teacher, as a man for the teacher's day, idol for the teacher's day. He cannot be the teacher, ideal teacher. For Bengal at least, the ideal teacher is Vidyasagar. বাংলার জাতীয় জীবনে আইডিয়াল টিচার গুরু is Vidyasagar, not Radhakrishnan. Shubharatri.